গড়ব নতুন এক পৃথিবী, থাকবে না রোগ শোক জরা। সেই প্রত্যয়ে চলি নির্ভয় অবিরাম অনিমেষ। 50 পেরিয়ে যাব আরো এগিয়ে, পথ চলা হবে না তো শেষ। চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই গোল্ডেন জুবিলি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এটা দেশের প্রাচীনতম আসলে পেশাজীবী সংগঠন চিকিৎসকদের মধ্যে। এই সংগঠনের আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। আজকে আমরা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের 50 বছর পূর্তি বা গোল্ডেন জুবলি অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। এখানে আমাদের পালমোনোলজিস্টদের সংগঠন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন, আমি এই অনুষ্ঠান করতে পেরে এবং সবাইকে একত্রিত এখানে আনতে পেরে আমি খুবই আনন্দিত। সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যুত্থানের স্পিরিট, একটা অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করা এবং সেই স্বাস্থ্য ব্যবস্থা এপিক্যাল বডিতে সবসময় চিকিৎসক থাকে বিশ্বব্যাপী, এই দেশের চিকিৎসকদের নেতৃত্বে আসলে দেশে একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বাংলাদেশে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রথম সংগঠনই হচ্ছে এই চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবং একটা জিনিস শুরু করাটা খুবই কঠিন, শুরুর পরে কিন্তু সহজ হয়ে যায়। কাজেই আমি বলতে পারি যে এই আমাদের এরপরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের যে সংগঠনগুলো গড়ে উঠেছে, যেমন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশ, তারপর সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, অবস্টেট্রিক অ্যান্ড গাইনি যেটাকে আমরা ওজিএসবি বলি, বা পেডিয়াট্রিক, এবং এরপরে বিভিন্ন সাবস্পেশালিটি, যেমন এই কার্ডিওলজিস্টদের আলাদা সংগঠন আছে, আমাদের বাদবাসী হিসেবে, এই সব কিছুই কিন্তু এরই ধারাবাহিকতায় এর শুরু। তার মানে আমি বলতে পারি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা পথিকৃৎ, যারা প্রথম আমাদের পথ দেখিয়েছে। তার ধারাবাহিকতায় ধীরে ধীরে আমরা অন্যান্য স্পেশালিটির সংগঠনও তৈরি করেছি। যেমন আমরা রিমাটোলজি সংগঠন তৈরি করেছি 1997, এটা তুলনামূলকভাবে অনেক কম বয়সের একটা সংগঠন। কিন্তু যদি 74-এ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন যদি গঠিত না হতো, তাহলে হয়তো এদিক থেকে আমরা বাংলাদেশের সামগ্রিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক সমাজ পিছিয়েই থাকতাম। সম্প্রতি নতুন কমিটি হয়েছে, যেই কমিটিতে আমি সহসভাপতির দায়িত্ব আমাকে দায়িত্বে রাখা হয়েছে বা নির্বাচিত হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই কমিটি অনেক বেশি দায়িত্ব পালন করতে পারবে। সেই ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে যেটুকু দায়িত্ব পালন করা উচিত আমি আপ্রাণ চেষ্টা করব। বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা রোগীর চিকিৎসার ক্ষেত্রে রোগীদের আগ্রহ সৃষ্টি করা এবং
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগীরা যাতে বিভিন্ন রোগ থেকে প্রিভেন্টিভ ইস্যুগুলো যেমন স্মোকিং, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, হাইজিন ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু আমরা সার্বিকভাবে চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করছি এবং আমাদের কর্মকাণ্ড চেস্ট ডিজিজ চিকিৎসা, চেস্ট ডিজিজের যাতে না হয় এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ রাখে। আমাদের এখানে যে সকল বিশেষজ্ঞ তৈরি হচ্ছে তাদের সংখ্যা খুব অপ্রতুল, সেই সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা থাকবে। পদায়নের ব্যাপারে আমাদের যে পদ সংখ্যা সেটি খুবই অপ্রতুল, সেটাও আমরা বৃদ্ধি করার ব্যাপারে সচেষ্ট থাকব। বিশেষ করে থোরাসিক সার্জারি সেবাকে দেশের প্রান্তবর্তী অঞ্চলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে পেরিফেরাল যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে থোরাসিক সার্জারি বিভাগ চালু করা এবং থোরাসিক সার্জারি রোগীদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যাপারে যতটুকু করা সম্ভব আমরা দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে সেই চেষ্টাটা জারি রাখব। নতুন বক্ষবিদ বিশেষজ্ঞ যারা বের হচ্ছে তাদের পদের অভাবে সারা বাংলাদেশে তাদের পদায়ন করা যাচ্ছে না। তাদের সবাই দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে অথবা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল অফিসার হিসেবে সেবা দিচ্ছে। এতে আমাদের যারা বক্ষবিদ বিশেষজ্ঞ আছে তাদের যে মেধা, তাদের যে কাজের সুযোগ সেটা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, তারা তাদের মেধার বিকাশ ঘটাতে বঞ্চিত হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যাতে অতীতে আমরা যেমন 8 মেডিকেল কলেজে আমরা পদ সৃষ্টি করেছি, এবারও যাতে পদ সৃষ্টি হয় বক্ষবিধি এবং সারা বাংলাদেশে সেখানে পদায়ন করে আমাদের বক্ষবিধি বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য সঠিক মূল্যায়নভাবে তারা কাজ করতে পারে, সেই কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের শুধু টিবি গাইড এবং অ্যাজমার গাইড ছাড়া অন্য কোনো গাইড নেই, তাই আমরা বিশেষ করে নিউমোনিয়ার গাইডলাইন, শ্বাসকজনিত একটা ডিপিএলডি আছে সেটার গাইডলাইন, সিওপিডির গাইডলাইন সহ আরও যে কিছু অন্যান্য রেসপিরেটরি যেগুলো আছে টিবির গাইডলাইনকে আরও উন্নত করা যায় কিনা সেই ব্যাপারে আমরা কাজ করবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি। চেস্ট অ্যান্ড হার্ট যে গত 50 বছর রান করছে, এখানে কিন্তু বক্ষব্যাধি চিকিৎসকদের আমরা কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করি। একটা হলো যে শিক্ষা, আধুনিক চিকিৎসা, গবেষণা এবং রোগ সচেতনতা, এই জিনিসগুলিকে আমরা হাইলাইট করে এগিয়ে যাই। আপনি হয়তো দেখেছেন আমরা এই কমিটির দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। প্রথমে আমরা ওয়ার্ল্ড স্লিপ ডে করেছি, তারপরে ওয়ার্ল্ড টিবি ডে করেছি এবং ওয়ার্ল্ড টিবি ডের মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আমি করেছি, যেটাতে আমরা সরকারি ডাক্তার ছাড়াও বেসরকারি যারা আছে আমরা এনটিপিকে এখানে সম্পৃক্ত করেছি। আমি মনে করি যে সরকার এবং পৃথিবী ব্যাপী যে WHO যে টিবি নিয়ে টার্গেট টু এন্ড টিবি বাই 2035, এটা ক্লিনিশিয়ানদের পক্ষে একা সম্ভব না, তারপরে যারা প্রোগ্রামের সাথে তাদের পক্ষে সম্ভব না, তারপরে এনজিওদের পক্ষে সম্ভব না। বাট আমরা যদি সবাইকে সম্পৃক্ত করে কাজ করি, আমরা মনে করি সেই কাজের মাধ্যমে অবশ্যই 2035-এর মধ্যে বিশ্ব থেকে যক্ষ্মা মুক্ত না করতে পারলেও অনেকাংশে এর নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবে।
আমাদের তরুণ চিকিৎসকরা রয়েছেন, তরুণ সার্জনরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শগুলো একটু বলেন। 18 কোটি লোকের দেশ, সেখানে একটা বক্ষব্যাধি হাসপাতালে আর কিছু কিছু এদিক ওদিকে মেডিকেল কলেজে 2-1টা থোরাসিক সার্জন এই দিয়ে হবে না। আমাদের এখানে প্রয়োজন কথার কথা 5 থেকে 10,000 চেস্ট অপারেশন। এখানে বড় জোর 1,500 অপারেশন করার যোগ্যতা, প্রশিক্ষণপ্রাপ্ত সার্জন, ডাক্তার, যন্ত্রপাতি আছে। কিছু লোককে বাইরে যেতেই হবে এবং সেই হিসাবে আমি মনে করি কেউ যদি বাইরে যাওয়ার সামর্থ্য রাখে বা বাইরে যান, তাতে আমি কিছুই মনে করবো না। কারণ আমাদের এখানে 1,500-2,000-এর বেশি কেস করতে পারবো না এখন। সেখানে প্রয়োজন 5 থেকে 6,000 কেস করার। এই জন্য আমাদের যেটা করতে হবে, বিভাগীয় পর্যায়ে চেস্ট সার্জন রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম মেডিকেল কলেজে চেস্ট সার্জারি ইউনিট খুলে সেখানে ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের পাঠিয়ে সেখানে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কমপক্ষে 6 থেকে 7,000 থোরাকোটমি বছরে করা সম্ভব। বর্তমানে আমরা কি করছি, আমাদের চিকিৎসা কিন্তু অনেক এগিয়েছে। আপনার স্বাস্থ্য সেবা বলেন অনেক এগিয়েছে, রেসপিরেটরি মেডিসিন অনেক এগিয়েছে। আমরা কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে সেবা দিচ্ছি। আর ভবিষ্যৎ আমাদের যে আপনাদের যে প্রজন্ম আসছেন, তরুণ যে প্রজন্ম চিকিৎসকরা আসছে, তাদের কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে সামনে। আপনারা কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন ডিজিটালাইজেশনের যুগ, এখন কিন্তু এআই টেকনোলজির যুগ। এখানে কিন্তু তরুণদের অনেক কিছু করার আছে। আমি যদি এমনভাবে বলি, আগে কিন্তু ব্রঙ্কোস্কোপি ছিল না। আমরা কিন্তু একটা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ক্যান্সার, টিউমার, ইভেন আমরা নিউমোনিয়া আমরা ট্রিটমেন্ট করতে পারছি, ধরা পড়ছে, কিন্তু আগে ছিল না। আপনারা ধরেন আসেন, আপনার অনেক ধরনের যে নতুন আধুনিক স্পাইরোমেট্রি, স্লিপ টেস্ট, এগুলো কিন্তু আমরা করছি হাসপাতালে। কিন্তু সামনের দিনগুলো কিন্তু আরও হাই টেকনোলজি আসবে, সেখানে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। এই জন্য কী দরকার, একজন তরুণ চিকিৎসককে ট্রেনিং দরকার, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন যন্ত্রপাতি, নতুন মেডিসিন। আজকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, সে রোগীরা ঠাঁই পায় না, সিট পায় না, সিট স্বল্পতা। তো এই চিকিৎসা সেবা যদি আমরা পেরিফেরিতে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই রুগীর চাপটা কম। একই চিকিৎসা সে বগুড়া পেতে পারে, একই চিকিৎসা সিলেটে পেতে পারে, একই চিকিৎসা চিটাং পেতে পারে, তাহলে কিন্তু ঢাকামুখী হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং তার যে আর্থিক খরচ বা তার যে ঢাকা সে কোথায় থাকবে, বা এই যে একটা ব্যয়বহুল চিকিৎসা, সেটা কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছে। সেজন্য তরুণ প্রজন্মকে আগামী দিনে গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং তাকে সেইভাবে প্রপার প্রদান করতে হবে এবং তাকে ইনস্ট্রুমেন্ট দিতে হবে চিকিৎসার জন্য। আমি চাই যে আমাদের যেন রুগী বান্ধব মানসিকতা আমাদের থাকে, রুগীদের প্রতি যেন আমাদের একটা মানবিকতা, একটা সহানুভূতি এবং তাদের প্রতি যে একটা ভালোবাসা, সেটা দিয়ে যদি আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে কোনো রুগী বাইরে যাবে না। Association of Bangladesh, Chest and Heart Association of Bangladesh, Chest and Heart Association of Bangladesh, Chest and Heart Association of Bangladesh.